টপিকটা হচ্ছে বাংলাদেশের জ্বালানি খাতে স্বচ্ছতা এবং জবাবদিহি। তো জবাবদিহির ক্ষেত্রে আসলে আমরা জানি যে বাংলাদেশের আসলে কোন জায়গায় জবাবদিহি আছে এবং কোন জায়গায় জবাবদিহিতা নাই। তো সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশে যে জবাবদিহি নেই এর সবচেয়ে বড় প্রমাণ আমরা আগস্টে দেখতে পেয়েছি। সো এরপরে আসলে আসলে আর কোনো আলোচনার প্রয়োজন হয় না, কিন্তু আমরা একটু দেখতে চাই জবাবদিহিতার বা অস্বচ্ছতা জায়গাগুলো কোথায়। তো আমাদের গভর্নমেন্টের বা সরকারের বা একটা রাষ্ট্র হিসাবে কিন্তু আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ এবং জ্বালানি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খাত, এবং এটার অনেক চাহিদার প্রেক্ষিতেই কিন্তু মূলত এই খাতটা ধীরে ধীরে সবচেয়ে বড় একটা খাত হিসাবে গড়ে উঠেছে। বাট আমরা যদি দেখি যে আসলে এই খাতটা এত বড় একটা খাত এবং চাহিদা ইন্টারন্যাশনাল যা মানে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যে চাহিদাটা তার প্রেক্ষিতে যে খাতটা গড়ে উঠলো, কিন্তু এই খাতটা কি আসলে কি আমরা যথাযথভাবে গুরুত্ব দিতে পেরেছি? আসলে কি পেরেছি এই এতদিন পরে এসে যেই আমরা এতগুলো প্রতিষ্ঠান তৈরি করলাম সেই প্রতিষ্ঠানগুলোর আসলে সক্ষমতার জায়গাগুলোকে আমরা নিশ্চিত করে পেরেছি? প্রথম জায়গা হচ্ছে যদি স্বচ্ছতার জায়গা দেখি, আসলে এই যে এত বড় বড় যে পাওয়ার প্ল্যান্ট এগ্রিমেন্টগুলো হয় এখানে কিন্তু আমরা আসলে কিন্তু দেখি না যে কোনো ধরনের বড় এগ্রিমেন্টগুলো কিন্তু পাবলিক হয়। তো এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় একটা ঘাটতির জায়গা আমাদের কাছে মনে হয়, যে আমাদের এত সচেতন একটা জনগোষ্ঠী, একটা জাতি আমরা, কিন্তু আমরা কিন্তু এই স্বচ্ছতার জায়গাটাতে কিন্তু আমরা আমাদের খুঁজে পাই না যে আসলে ডকুমেন্টেশনে যে স্বচ্ছতা রাখতে হয়। একটা বড় চুক্তি করলাম, সেই চুক্তিটা আসলে কি আছে, এটা আমার স্বার্থবিরোধী কিনা, আমার দেশের রাষ্ট্রবিরোধী কিনা, কোনো চুক্তি হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু জনগণ কিন্তু সাহায্য করতে পারে যদি স্বচ্ছতার সাথে যদি ডকুমেন্টগুলো প্রকাশ করা হয়। জনগণ কিন্তু তার মতামত দিতে পারে। সেই জায়গাগুলোতে আসলে আমাদের অনেক প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। সর্বশেষ যদি দেখি জ্বালানি খাতের যে আমরা পলিসি, যদিও আমরা বলেছি যে পলিসি নিয়ে এটা আমাদের কথা না, কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে পলিসি খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে দেখা যায় যে আসলে যে সর্বশেষ যে পলিসিগুলো করা হয়েছে এই খাতের, এগুলোর একটার সাথে আরেকটা আসলে মানে গতানুগতিক যে একটা চিন্তাভাবনা থেকে করা হয়েছে সেভাবে করা হয়েছে, কিন্তু একটু মিলিয়ে একটার সাথে আরেকটা মিল রেখে টার্গেটসগুলোকে, লক্ষ্যগুলোকে, অভিষ্টগুলোকে যে একটা কনসিস্টেন্ট করতে হবে এটা কিন্তু করা হয়নি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বড় আমাদের এই জ্বালানি খাতের সবচেয়ে বড়, আমরা বলি যে বড় কোপ, আমার বাড়ি রংপুরে, বড় কোপটা দিয়েছে কিন্তু 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন দিয়ে। এটা এক শ্রেণীর মানুষের পকেট ভারী হয়েছে, রাষ্ট্র হয়েছে বঞ্চিত, জনগণ হয়েছে বঞ্চিত। সেই জায়গা থেকে যদি দেখি এটা দুটা বড় জায়গা ছিল। আমি শুধু এই আইনটার দুটা বড় জায়গা দেখব, সেটা হচ্ছে যে পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006-কে পাশ কাটিয়ে এই আইনকে প্রাধান্য দেওয়া হয়েছিল, এবং আরেকটা বিষয় ছিল যে এই আইনের অধীনে গৃহীত সকল কার্যক্রমের বৈধতা সম্পর্কে আদালতকে তার এখতিয়ার বহির্ভূত করে ফেলেছিল। তো এর চেয়ে বড় আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক করে এই ধরনের একটা আইন, যদিও বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার এসে এটাকে রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এর জন্য বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা যিনি আছেন, যিনি সকালে ছিলেন, উনি সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তারপরেও কিন্তু এর অধীনে গৃহীত যে বড় বড় প্রকল্পগুলো আছে এই দানব হয়েই কিন্তু আমাদের কাছে থেকে যাবে। এখন এটাকে কিভাবে অ্যাড্রেস করবে এটা কিন্তু আমরা জানি না এখনও। এই বিষয়গুলোও কিন্তু আমাদের সামনে স্বচ্ছতার সাথে প্রকাশ করা হচ্ছে না। এটার পরবর্তী প্ল্যান কী হবে, পদক্ষেপ কী হবে। আমরা আইনটা বাতিল করেছি, কিন্তু এটার এই আইনের যে কালো আইনের সুবিধা নিয়ে যে দানবগুলো গড়ে উঠেছে তাদের কি হবে আসলে। সো এই প্রশ্নগুলো কিন্তু আপনার আমার সবার করা উচিত, সবার থাকতে হবে। এই জ্বালানি ট্রানজিশনের ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা বলেছি যে আমাদের যে অবকাঠামো পরিকল্পনা এবং নীতি কাঠামোর সাথে যে জ্বালানি টার্গেট, এটার বাস্তবতা আসলে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। তো আমরা যদি দেখি যে আমাদের এক্সাম্পল হিসেবে 2016-র যে পিএসএমপি ছিল, এটার এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে যেত, আজ থেকে 8 বছর আগে যে প্ল্যানটা হয়েছে সেই প্ল্যানটা তারা বাস্তবায়ন করতে পারেনি। তারা 2020 সালের মধ্যে 10% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখেছিল, কিন্তু তারা কিন্তু এটা অর্জন করতে পারেনি। আজকে 2024 সালে এসে আমরা কি দেখতে পাই, মাত্র 4.5%। তাও কি অফ গ্রিড সোলার, যেটার বিষয়ে আমাদের এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টরের দেরও অবদান অনেক বেশি। এই যে দীপালদার দেখতেছেন, আমি ওনাকে মাঝে মাঝে অনেক সিনিয়র, যে আপনি তো সোলারের ফেরিওয়ালা, ঠিক আছে, মমতাজের গান, বিদ্যুৎ লাগবে গো লাগবে, আপনি তো তার হচ্ছে মডেল।
হ্যাঁ, কিন্তু ওনার কিন্তু কন্ট্রিবিউশন সহই কিন্তু এই জায়গাতে 4.5%, এবং সেই পুরান আমলের গল্প 1960-এর দশকের গল্প পানি বিদ্যুৎ, সেই গল্প কিন্তু এখনও দেয়, ওটা মিলেই কিন্তু 4.5%, বাস্তবেই কিন্তু 1.5%-এর বেশি এখন পর্যন্ত অর্জিত হয়নি। তো এই বিষয়গুলো আসলে আমাদের কি পরিমাণের অস্পষ্টতা এবং আমরা যে কত বড় টার্গেটহীন একটা জাতি, মানে টার্গেটহীন কি বলবো পলিসিতে প্রণয়ন করি, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই জায়গাটা। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে এখানে খুবই বলা প্রয়োজন, সে বিষয়টা হচ্ছে যে টেকসই নবায়ন জ্বালানি কথা যদি আসে, আমাদের সকালবেলা মাননীয় উপদেষ্টা একটা বললেন যে প্রাইম মিনিস্টারের কাছে তার অফিসে নাকি একটা সোলার প্যানেল ছিল, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিয়েছিল। তো ওনার কাছে কোনো কিছু নিয়ে গেলেই ওটা নাকি একটা লাইট ছাড়া আর একটা ফ্যান ছাড়া কিছু হইতো না আর কি। হ্যাঁ, 1 কোটি টাকার উপরে খরচ হয়েছিল। তো কেউ ওনার কাছে নবায়নযোগ্য জ্বালানির কথা বললে উনি বলে হুম জানি তো, এই সকালবেলার গল্পটা আপনারা অনেকে শুনেছেন, তোমাদের নবায়নযোগ্য জ্বালানিতে কী হয় এটা দেখছি আমি। তো এই যে ধরনের সর্বোচ্চ পর্যায়ে এই ধরনের ইগনোরেন্সের জায়গাটা থাকে, আমাদের উপদেষ্টা সকালবেলা যেটা বললেন, এটা আসলে খুবই হতাশাজনক। হ্যাঁ, এটা টেকনিক্যাল ক্যাপাসিটির কারণে হতে পারে, টেকনিক্যাল কোনো একটা ফল্টির কারণে হতে পারে, কিন্তু আমরা এই জিনিসটাকে দেখেছি। এর বাইরে একটা জিনিস কি আছে, যে ল্যান্ডের ক্রাইসিসের কথা বলা হয়। ল্যান্ড ক্রাইসিসে আসলে এটাকে বলা যায় ল্যান্ড নেই আমাদের, কিন্তু এই ল্যান্ড ক্রাইসিস যে একটা মিথ, এটা কিন্তু আমাদের সাম্প্রতিক বেলা ক্লিনের যে গবেষণা এটাতে প্রমাণ হয়ে গেছে। সো এই বিষয়গুলোর আলোকে আসলে যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে আমরা যদি এগিয়ে নিতে চাই, তাহলে সবার আগে জরুরি হচ্ছে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা, এবং আমাদের প্রত্যেকটা প্রকল্পের নথি প্রকাশ করতে হবে। এখানে পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তার কাছে আমাদের সবসময় গভর্নমেন্টের কাছে এবং যারা আছেন আপনারা আন্তরিক হবেন, সিভিল সোসাইটি, এনজিও বা যারা এই বিষয়ে গবেষক যারা কাজ করতে চায় তাদেরকে সাথে নিয়ে এগোবেন। আমরা আশা করি এই দিকে আমরা এই টার্গেট আমরা অর্জন করতে পারবো। নতুন বাংলাদেশে আমরা চাই একটা খুব সুন্দর নীতির ভিত্তিতে বাংলাদেশ চলবে, এবং বাংলাদেশের এনার্জি সেক্টর সমৃদ্ধ হবে, এবং সুন্দর একটি এনার্জি ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় মডারেটর এবং উপস্থিত অতিথি সবাইকে অনেক ধন্যবাদ।